ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতিমধ্যে ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে সভা সমাবেশ ও গণসংযোগ করে ভোটারদের কাছে যাওয়া শুরু করেছেন, জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ বা তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোটযুদ্ধে অংশ নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত। দিন দিন বাড়ছে তাদের কর্মতৎপরতা। কেন্দ্র থেকে প্রতিটি জেলার সাংগঠনিক টিমকে সক্রিয় করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে দলীয় সভা সমাবেশ বাড়ানোর। এরই মধ্যে ৩০০ আসনে খসড়া প্রার্থীও চূড়ান্ত করেছে তারা। তবে অনেক আসনের প্রার্থী পরিস্থিতি বিবেচনায় পরিবর্তনও হতে পারে বলে জানাচ্ছে জামায়াত। আমরা ইলেকশন প্রস্তুতি আরও আগে শুরু করেছি, জোরদারও করছি, সেন্ট্রালি মনিটরিংও হচ্ছে। আমাদের প্রার্থীরা জনগণের কাছে যাচ্ছে এবং তারা ভালো সাড়াও পাচ্ছে। জাতিকে আমরা যাতে একটা পথ দেখাতে পারি, সেই জন্য আমরা আমাদের ইলেকশন প্রস্তুতিটাকে সাজিয়েছি। মাঠে ময়দানে আমরা সেভাবে চেষ্টা চালাচ্ছি। নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবির আন্দোলনও নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে জামায়াত। যেহেতু একদিকে ডায়লগ হচ্ছে ঐক্যমত্য কমিশনে, সেখানে ইফেক্টিভ কিছু আমরা দেখছি না বলে আমরা জনগণের কাছে গিয়েছি আমাদের দাবি দেওয়ার পক্ষে জনমত তৈরি করার জন্য। সরকার যদি দাবি মেনে নেয় তাহলে আমাদের আন্দোলনও আমরা স্থগিত করে চলে আসবো। ফুললি নির্বাচন দিকে আমরা দাবিত হব। আমাদের মূল কথা হচ্ছে জনগণের অধিকার রক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সম্প্রতি জামায়াত তাদের রাজনৈতিক কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। সেবামুখী কার্যক্রমে গুরুত্ব দিয়ে দলটি মানবিক সহায়তা ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছে। গুরুত্ব দিচ্ছে তরুণ ভোটারদের। সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে তাদের যে ওঠা বসা বা তাদের যে কানেকশন বা তাদের যে একটা সোশ্যালাইজেশন, এটার মধ্য দিয়ে কিন্তু নতুন কিছু ইঙ্গিত তো অবশ্যই দিচ্ছে। ৩০০ আসনের ক্যান্ডিডেটস ডিক্লেয়ার করেছে এবং আবার পাশাপাশি তারা পিআরের দাবিতে কর্মসূচি ঘোষণা করে। এক্ষেত্রে আমি বলবো যে জামাতের একটি কৌশলী ভূমিকা এখানে আছে। গত বছরের ডিসেম্বরে সারা দেশে প্রতিটি আসনে প্রথম পর্যায়ের জরিপ করেছে জামায়াত। ওই জরিপের ভিত্তিতেই ঠিক হচ্ছে দলটির নির্বাচনের রূপরেখা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চায় না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপরই দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় এসব মন্তব্য করেন ফখরুল। বলেন, দীর্ঘদিন বিএনপি নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলার কারণে বাড়ি থাকতে পারেননি, তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। বিএনপির ১৭০০ নেতাকর্মীকে গুম এবং ২০,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়াকেও ৬ বছর কারাভোগ করতে হয়েছে। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যেটা নির্ধারিত হয়েছে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ৬ বছর কারাগারে আটক থাকতে হয়েছে। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দুটি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে আবারও প্রমাণ করা হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। মঙ্গলবারের যুক্তিতর্কে গুলি করে হত্যা নির্দেশ ও উস্কানি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ ও সাক্ষ্য তুলে ধরে প্রসিকিউশন। এছাড়া মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ নিয়েও নানা প্রমাণ হাজির করা হয়। বাকি ৩ অভিযোগ নিয়েও বিস্তারিত যুক্তি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ৫টি। সেগুলো হলো মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি, আবু সাইদ হত্যা, চাংখারপুলে ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানো। এসব নিয়ে ৫৪ জনের সাক্ষ্য শেষে এখন চলছে যুক্তিতর্ক উপস্থাপন।
মঙ্গলবার তৃতীয় দিনে রাষ্ট্রপক্ষ প্রমাণ করার চেষ্টা করে কিভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি হিসেবে আন্দোলনকারীদের কটাক্ষ করে এবং ওবায়দুল কাদের সহ অন্যরা ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যাযজ্ঞে উস্কানি দেন। মানে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানেরাই হচ্ছে বিজয়ী শক্তি, আর বাকি যারা মেধার ভিত্তিতেই আসবে তারা পরাজিত শক্তি, এবং এরা রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপতি। একজন প্রাইম মিনিস্টার হিসেবে যখন সে এই কথাটা বলছে এবং তার আফটার ম্যাথটা কি হচ্ছে সেগুলো আমরা দেখছি। এরপর মারণাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে বোমার নির্দেশনার বিষয়ে শেখ হাসিনার ফোন ও পুলিশের ওয়্যারলেস বার্তার রেকর্ড শোনানো হয়। এখন ল্যাথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, মানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে করাচ্ছি। সবশেষে রংপুরে আবু সাইদ সহ দেশের বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলিতে ছাত্র জনতাকে হত্যার ভিডিও দেখানো হয় আদালতকে। পাশাপাশি এ বিষয়ে সাক্ষীদের জবানবন্দিও পড়ে শোনান চিফ প্রসিকিউটর। প্রত্যেকটি বুলেট এবং পিলেট আদালতে প্রদর্শিত হয়েছে, সেগুলো থেকে খুব ক্লিয়ারলি ধারণা পাওয়া যাচ্ছে যে ওয়েপন্স গুলো কিভাবে ব্যবহার করা হয়েছে, বডির কোন অংশে এগুলোকে প্রয়োগ করা হয়েছে। লেথাল ওয়েপন সংক্রান্ত বুলেট এবং পেলেট থেকে এই পুরো বক্তব্যটা স্পষ্ট হয়েছে কিভাবে গুলি করা হচ্ছিল, কি প্রক্রিয়ায় মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তার অর্ডারটা কিভাবে ক্যারি আউট হয়েছে, এই সংক্রান্ত থাউজেন্ডস অফ ভিডিওস রয়েছে, যেখান থেকে আমরা সিলেক্টেড কিছু ভিডিও আদালতে প্রদর্শন করেছি। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের আর্টিফিশিয়াল টার্ফ উদ্বোধন। দীর্ঘ 14 মাস পর শেষ হয়েছে টার্ফ প্রতিস্থাপনের কাজ। এই মাঠকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। আর কক্সবাজারের রামুতে ফিফার টেকনিক্যাল সেন্টার তৈরির আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। দীর্ঘ 14 মাস পর সংস্কার শেষ হলো কমলাপুর স্টেডিয়ামের। ফিফার সার্টিফাইড প্রতিষ্ঠান গ্রিনফিল্ডের তত্ত্বাবধানে টার্ফ প্রতিস্থাপনের পাশাপাশি আধুনিকায়ন করা হয়েছে মাঠের ড্রেনেজ ব্যবস্থাও। পরিবর্তন হয়নি গ্যালারি, ফ্লাডলাইট কিংবা মিডিয়া বক্স। ডিসেম্বরের মধ্যে বাকি কাজগুলোও শেষ করার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি। এখন নেক্সট প্রকল্প হবে ফ্লাড লাইটস, যেন আমরা নাইটে আমরা খেলতে পারি। আর যেগুলো আজ হলো ইজি কাজ, গ্যালারিগুলো মেরামত করা, ড্রেসিং রুমকে আপগ্রেড করা, সেগুলো অলরেডি আমাদের প্ল্যানে আছে। মাঠের অপেক্ষায় ছিলাম, মাঠটা যখন পেয়ে গেছি বাকি কাজ এই ডিসেম্বরের ভিতরে শেষ করে ফেলবো। এই মাঠের উপরই নির্ভর করে দেশের বয়সভিত্তিক ফুটবল চলমান রাখার প্রক্রিয়া। মাঠ চালু হওয়ায় পর্যায়ক্রমে টুর্নামেন্টগুলো শুরু করতে আশাবাদী বাফুফে। মাঠটা অ্যাস্ট্রো টার্ফ, আমরা সকলে সেটা মনে রাখতে হবে। অনেক টুর্নামেন্টে আমরা এএফসিতে খেলি যেখানে অ্যাস্ট্রো টার্ফ ব্যবহার হয়, অনেক টুর্নামেন্ট আমরা খেলি যেখানে ফিল্ড ব্যবহার হয়। তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব অ্যাস্ট্রো টার্ফ দিয়ে কোনো অ্যাটলিস্ট বয়স ভিত্তিক টুর্নামেন্ট হোস্ট করার জন্য ইন দ্য নেক্সট 2-3 মাস। আমাদের অনেকগুলি বিডিংয়ের জন্য কাগজ চলে এসেছে। কক্সবাজারের রামুতে ফিফা এক্সিলেন্স সেন্টার করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এর পাশাপাশি রামুতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট করার ঘোষণাও দিয়েছেন তিনি। একই সাথে 3টা উদ্যোগ চলছে। আপনারা জানেন যে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আমরা করছি আমাদের অ্যাথলিটদের জন্য, সকল প্রকার অ্যাথলিটদের জন্য, সেটা রামুতে হবে এবং একই সাথে রামুতেই বাফুফের একটা এক্সেলেন্স সেন্টার হবে ফিফার সহযোগিতায়। ফিফার অর্থায়নে কমলাপুরের পাশাপাশি নতুন টার্ফ বসেছে ফুটবল ফেডারেশন মাঠেও। ফিফার গোল প্রকল্পের অধীনে নতুন আর্টিফিশিয়াল টার্ফের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববারের মধ্যে শাপলার বিকল্প প্রতীকের কথা জানাতে হবে এনসিপিকে, না হলে নির্বাচন কমিশনই প্রতীক বরাদ্দ দিয়ে দেবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। শাপলার বিষয়ে ইসির সিদ্ধান্ত অপরিবর্তিত বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে শাপলাকে প্রতীকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করছেন ইসি। মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে টানাপোড়েন চলছে ইসি ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে। দল হিসেবে নিবন্ধনের গ্রিন সিগন্যাল পেলেও এখনও অধরা শাপলা। সবশেষ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে শাপলাকে প্রতীকে অন্তর্ভুক্ত করতে আবেদন করে এনসিপি। শাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না। তবে মঙ্গলবার ব্রিফিংয়ে ইসি সচিব শাপলা পাওয়ার সম্ভাবনাকে আবারও নাকচ করেন। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে।
ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি। আগামী সপ্তাহেই দল নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে প্রাক নির্বাচনী বৈঠক হবে একই সময়ে। ফেব্রুয়ারির নির্বাচনকে টার্গেট করে যে প্রস্তুতি আছে, কাজে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় আমরা আমাদের যে সমস্ত নির্বাচনী সামগ্রী দরকার সেগুলো আমাদের সংগ্রহে এসে পৌঁছেছে। কাজে ওই ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা আমাদের স্যাচুরেশন লেভেল আছে। সচিব জানান, অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথমে প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ উদ্বোধন করা হবে। 19টি দেশের প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে ইসি। গণভোট নিয়ে যখন আলোচনাই হয় না, তো আলাদা আর একসাথে এটা তো প্রাসঙ্গিক নয়, প্রশ্নটাই প্রাসঙ্গিক না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতির রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।